ওই দিন আমাকে চৌধুরী মহলে তোর বাপ যতটা অপমান করেছে তার থেকে আজ 100 গুণ বেশি আমি তোর বাপকে করেছি। কিন্তু দেখ, তোর বাপ আর জবাব দেওয়ার অবস্থাতেই নেই। আজ বুঝিয়ে দিলি চৌধুরীর নামটা শুধু মুখে, রক্তে শুদ্ধ কাপুরুষতা। সারহাদ, ইউ আর বর্ন আ কাওয়ার্ড। তারপর ছটকা মেরে ছেড়ে দিল তাকে। সারহাদের কানে আসে একের পর এক বুটের আওয়াজ। পরপর প্রবেশ করে দেশের শীর্ষস্থানীয় নেতারা। আতিকুর রহমান, হামিদুল ইসলাম, ওই সময় তারা মাত্র এমপি ছিলেন। তারপর প্রবেশ করে ডিসিপি সাজিদুল হক, ওই সময় তিনি ছিলেন এসিপি ছিলেন। পর মুহূর্তেই যারা প্রবেশ করে তাদের দেখে সারহাদের চোখে মুখে ফুটে ওঠে আত্মবিশ্বাসের অবিশ্বাসের হাতছানি। কেননা সেলে প্রবেশ করে তার বাবার সবচেয়ে প্রিয় জন, কাছের দুই বন্ধু এমপি খায়রুল বাশার ও জেনারেল ওয়াসিম হায়দার ও তার ছোট ভাই মেজর জেনারেল রনি হায়দার। তাদের দেখে সারহাদ যেন নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ওয়াসিম আর খায়রুল তাদের বাড়িতে ছোটবেলা থেকে আসতো। তার বাবার ছোটবেলাকার বন্ধু। তাহলে ওয়াসিম হায়দার সারহাদের সামনে হাঁটু গেড়ে বসে তার চোখে চোখ রেখে মুখে চবর্গীয় শব্দ উচ্চারণ করে বলে, তোর দাদাকে কতবার বলেছি আমাদের সঙ্গ দিতে, 10% দেব, 20% দেব, শেষমেশ 50% দিতে চেয়েছি, তারপরেও আমাদের সাথে হাত মিলায়নি। আর এখন কালকে রাষ্ট্রমন্ত্রী আজাদ চৌধুরী ছিল, আর আজকে কিভাবে নিতরভাবে শুয়ে আছে। যদি আমাদের সাথে হাত মিলাতেন তাহলে এতক্ষণে প্রধানমন্ত্রী হয়ে যেত। আর তোর বাপকে কি বলবো, শালা একে বুঝি বলে বন্ধু, যে নিজের বন্ধুর ব্যাপারে প্রমাণ নিয়ে সাজিদুল হককে দেয়। ও তো জানে না সাজিদুল হক আমাদের এই একজন বড় বন্ধু হলে এমনটা করতে পারতো। পেছনে সবাই তার সাথে হেসে দিল বিশ্রীভাবে। ওয়াসিম হায়দার উঠে সোফিয়ার দিকে তাকিয়ে বলে, সোফিয়া চৌধুরীদের চিহ্ন পর্যন্ত মুছে দেবে। ওদের আরেকটা ছোট ছেলে আছে, ওটার কি খবর? আপনি চিন্তা করবেন না, ওটাকে আরো আগেই শেষ করে দিয়েছি। ভালো, এখন এদেরকেও শেষ করো। তার জন্য আমার কাছে বিশেষ কেউ আছে, যে তাদেরকে মৃত্যু যন্ত্রণা দ্বিগুণ করে উপভোগ করাবে। সবাই সোফিয়ার দিকে উৎফুল্ল দৃষ্টিতে তাকিয়ে, কে সে তা দেখার জন্য। সোফিয়া হাত ইশারা করেতে আব্বাস গিয়ে ডেকে আনে তাকে। ধীরে ধীরে ঘরে প্রবেশ করে আরজে। সোফিয়া এগিয়ে গেল তার দিকে। মিট উইথ মাই সান এভরিওয়ান। আছে তারপর আরজের ঘাড়ে একটা ইঞ্জেকশন পুশি করে দিল। মুহূর্তে আরজের চোখে মুখে পরিবর্তন এসে পড়ে। সোফিয়া সবার দিকে তাকিয়ে বলে, চলুন, বাকিটা রনু সামলে নেবে। সবাই আরো একবার পেছনের দিকে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকা সারহাদ ও তার ফাহাদ চৌধুরীর দিকে তাকিয়ে বাঁকা হেসে চলে যায়। মুহূর্তেই সারাদের কানে আসে এসপির আওয়াজ। ব্রো ব্রো তুমি কি ঘুমিয়ে আছো? সারাদ তড়াক করে চোখ খুলে ফেলে। চারিদিকে তাকিয়ে দেখে চৌধুরী মহলে নিজেদের রুমে বসে আছে। সে সামনে এসপিকে দেখা মাত্র ভাইকে জড়িয়ে ধরে। তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠেছে, বুক ওঠানামা করছে দ্রুত। আবারও এই ভয়ঙ্কর অতীতগুলো তার স্বপ্নে আসতে চাইছে। তার হাত মুঠোবন্দি হয়ে আসে, দাঁতে দাঁত চেপে খিচিয়ে নিয়ে নিজেকে সামনে নিল। বিপরীত দিকে এসপি অবাক হয়ে তার ভাইকে বলে, ব্রো কি হয়েছে, তুমি ঠিক আছো? সারহাদ এসপিকে ছেড়ে অন্যদিকে তাকিয়ে বলে, ইয়া আমোকে। ব্রো তুমি কবে বিয়ে করবে? এসপির এমন প্রশ্নে সারহাদ তার দিকে ফ্রিকুচকে তাকায়। কেন? ব্রো তাড়াতাড়ি তুমি বিয়ে করো, তারপর আমি বিয়ে করব। তোর মাথায় বিয়ের ভূত কবে থেকে চাপলো? তুমি জানো কি হয়েছে? ওই কাটাপ্পা মামা আজকে বাড়িতে এসেছে, বাট সকাল থেকে 1 সেকেন্ডও উনি আমার পিছু ছাড়ছে না। এমন মনে হচ্ছে আমি ওনার মেয়েকে গিলে খেয়ে ফেলবো। সকালে আমি ঘুম থেকে উঠে দরজা খুলতে দেখি উনি দাঁড়িয়ে আছে। আমার তো মনে হচ্ছে উনি সারা রাত ঘুমায়নি, আমার দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। সারাক্ষণ আমার পিছু পিছু হেঁটেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তাড়াতাড়ি তুমি বিয়ে করো, তারপর আমি বিয়ে করব। সারহাদ হালকা হেসে হাত রাখলো তার ভাইয়ের কাছে। রিল্যাক্স মাই ব্রাদার, ইন্ডিয়া থেকে ফিরে এসে আমি মামার সাথে কথা বলবো। তোরা সানিতার বিয়ের ব্যবস্থা করব। এসপির চোখ মুখে উপচে পড়ে খুশি। সে যেন বিশ্বাসই করতে পারছে না। ব্রো সত্যি বলছো? হুম। এসপি খুশিতে জড়িয়ে ধরলো নিজের ভাইকে। আই লাভ ইউ সো মাচ ব্রো, ইউ আর বেস্ট। সারহাদ এসপির পিছে দুটো চাপড় মেরে দুই ভাই নেমে পড়ে নাস্তার জন্য। সকালের আলোটা আর যে ব্ল্যাক ম্যানশনের উপর নামে এক অদ্ভুত নীরবতা নিয়ে। ম্যানশনটা আর 5টা প্রাসাদের মতো নয়। কালো গ্রানাইটের দেয়াল,
ধোয়াটে কাছে জানালা আর লোহার ফ্রেমে বাঁধানো দরজাগুলো দৈত্যর মতন দাঁড়িয়ে, চারিদিকে নিরাপত্তার স্তর, ক্যামেরা, সেন্সরের নীল আলো গার্ড, এমনভাবে সব কিছু যেন কোনো ফাঁকফোকর না থাকে। এই ব্ল্যাক ম্যানশনেই কাল রাতে আর যে সানাকে এনেছিল। ম্যানশনের সবচেয়ে নিচের তলায় জিম খরচা, দেয়ালের এক পাশে জুড়ে আয়না, অন্য পাশে ভারী ওয়েজ আর আধুনিক ট্রেনিং মেশিন, মাঝখানে কালো স্লিভলেস টি শার্ট আর গাঢ় ট্রেঞ্চ প্যান্টে আর যে বুক ডাউন দিচ্ছে। পেশিগুলো প্রতিটি উঠানামায় টান টান হয়ে উঠেছে, কাঁধের শিরাগুলো স্পষ্ট, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে মেঝেতে। তার চোখের সামনে স্থির 67, 68। কাইলিন সামনে দাঁড়িয়ে গুনছে। ঠিক তখনই ভারী বুটে শব্দে কাছের দরজা ছেড়ে প্রবেশ করে জ্যাক। এগিয়ে যায় আর্যের দিকে। বস, পুরা জঙ্গলে চার্জ করে দেখেছি, ড্রোন, থার্মাল সব, বাট কোথাও কাউকে পাওয়া যায়নি। আর্য আরেকটি বুক ডাউন দেয়। রুডির কি খবর? বস, রুডির বাবা অ্যান্ডি আর রুডি দুজনই ড্রাগস ও নারী নিয়ে লেডির সাথে ডিলে ছিল। শুরুতে সব ঠিকঠাক, 20%, তারপর 30। লেডি ওদের সুযোগ দিয়েছিল, কারণ তখন বারটা নতুন ছিল। সে একটু থেমে আর্যের দিকে একটা ফাইল এগিয়ে দেয়। সোফিয়ার এইসব বিজনেস শুরুতে আর্যের ছিল না। তার বাবা ইকবাল জাওয়ান সোফিয়ার অগোচরে অনেকটা দূরে রাখতে চেয়েছিল ছেলেকে। কিন্তু সময়ের সাথে সাথে ওদের বার ভয়ানক পপুলার হয়ে যায়। ভিআইপি ক্লায়েন্ট, বিদেশি ডিলার, আন্ডারগ্রাউন্ড প্লেয়ার সবাই আসতে শুরু করে, আর তখনই শুরু হয় আসল খেলা। আর্য উঠে দাঁড়ায়, তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলে, ডিমান্ড বাড়ে? জি বস, 50% দাবি করে বসে। আর শুধু দাবি না, লেডিকে ব্ল্যাকমেল করা শুরু করে, ভিডিও, ট্রানজ্যাকশন, ক্লায়েন্ট লিস্ট সব কিছু নিয়ে। তারপর একদিন আপনি আর আপনার বন্ধু ঈশান বাড়ি গিয়েছিলেন। আর্য হাত উঁচিয়ে থামিয়ে দিল তাকে। দেন আই নো। তাদের কথোপকথনের মধ্যে একজন সার্ভেন্ট এসে আর্যকে সুধয় সানা ওকে ডাকছে। আর্যও সব এক সাইডে রেখে চলে যায় সানার কাছে। ঘড়ি কাটা প্রায় 11টা ছুঁইছে। সূর্যের আলো ভারী পর্দা ভেদ করে ঘরে ঢুকে পড়ে শাসকের মতন। সানার ঘুম হালকা হয়ে আসে। চোখ খুলে প্রথমে 2 মিনিট লাগে সবটা বুঝতে। চোখ বুলাতেই নজরে আসে তার ব্ল্যাক স্পেস না, বিছানাটা অস্বাভাবিক রকম বড়, চারপাশে কালো আর ধূসর রঙের আধিপত্য, দেয়ালে আধুনিক বিমূর্ত ছিদ্র, কক্ষের চারিদিকে তাজা গোলাপের ছড়াছড়ি। সানা উঠে বসতে দরজা নিঃশব্দে খুলে যায়। 5-6 জন মহিলা সার্ভেন্ট একসাথে ঢুকে পড়ে। সবার পোশাক একই রঙের ধূসর আর কালোর মিশেল। একে একে প্রশ্ন ছুড়ে সানার দিকে শান্ত স্বরে। ম্যাম, গুড মর্নিং। কখন ব্রেকফাস্ট করবেন? হালকা না হেভি? চা, কফি না জুস? রমণী প্রথমে একটু থমকে যায়। এত মানুষ, এত যত্ন, সবকিছু অপ্রস্তুত করে দেয় তাকে। মুহূর্তের মধ্যে সে নিজেকে সামলে নিয়ে প্রত্যুত্তর করে। আমার কিছু লাগবে না। রণভীর কোথায়? স্যার জিমে আছেন ম্যাম। ওকে আসতে বলেন। সার্ভেন্টরা একে একে বেরিয়ে পড়ে। সানা ধীরে ধীরে ব্যালকনির দিকে হাঁচে। ভারী কাচের দরজাটা খুলে বাইরের দৃশ্য তার সামনে খুলে যায়। আর ঠিক তখনই সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। নিজে তাকাতে নজরে আসে চারিদিকে সশস্ত্র গার্ড, নির্বিচ্ছিন্ন টহল। কারো চোখে 1 সেকেন্ডের জন্য শিথিল নয়। কালো পোশাক, কানে এয়ারপিস, কোমরে অস্ত্র, সব কিছু ছাড়িয়ে তার দৃষ্টি আটকায় বাগানে, যেখানে রয়েছে হাজার হাজার গোলাপ গাছ, গাঢ় লাল, গোলাপি, সাদা ও নানা রঙের গোলাপ। ফুলগুলো অস্বাভাবিক সুন্দর। এত গোলাপ! তার ভাবনা বিচ্ছেদ ঘটিয়ে হঠাৎই একজোড়া ঠান্ডা শীতল পুরুষালী হাত পেছন থেকে তার কোমর পিছিয়ে ধরে। নাকে আসে পুরুষালী ক্লোনের হাস্কি সুবাস। আর যে পেছন থেকে ঘাড়ে নাক ঘষে আওড়ায়। গুড মর্নিং মাই লাভ। তার প্রত্যুত্তরে রমণীর তরফ থেকে আসে অদ্ভুত প্রশ্ন। রণভীর এটা কোথায়? তোমার মেনশনে। আমার মেনশন। আর যে নিজের মুখ উঁচিয়ে রমণীর দিকে তাকায়, মুহূর্তে ধরে ফেলে এই মেয়ে কালকে রাতের কথা ভুলে গেছে। হ্যাঁ, তোমার মেনশন। কালকে রাতে বলেছিলাম, আবার ভুলে গিয়েছো? ও আচ্ছা, হ্যাঁ আমার মনে পড়েছে। ও লাইফে তোমার কি কি মনে থাকে? আমার তো সবই মনে থাকে, শুধু মন যে আছে সেটাই মনে থাকে না। আজ কিছুই না বলে বিমূর দৃষ্টিতে তাকে কিছু পর কিয়ৎক্ষণ পর মনে মনে ভাবে সানাকে ছোটবেলায়
কথা বলবে, যদিও জানে মনে পড়বে না, তাও একটু রিস্ক নিয়ে বাজিয়ে দেখা যাক। রমণী এলোমেলো চুলগুলোকে কানের পিছনে গুজে তাকে সামনে এনে প্রশ্ন করে, আচ্ছা ওয়াইফি, তোমার মনে আছে ছোটবেলা আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম ড্যাডের সাথে? সানা অবাক চোখে অবলোকন করে, মনে মনে ভাবলো না, তার এমন কিছুই মনে পড়ছে না। কিছু একটা ভেবে উচ্ছ্বাস ভরা কঞ্চে বলে, ও আচ্ছা, তাহলে আপনি সেই যে আমাদের বাড়িতে রবিবারে থালা নিয়ে গিয়েছিলেন। আরজিৎ থতমত খেয়ে গেল রমণীর এমন প্রত্যুত্তরে। বি সিরিয়াস, আমি তোমাদের বাড়িতে দুবার গিয়েছিলাম। আরে আপনি এভাবে বললে হবে নাকি? মনে পড়ার মতো কিছু বলেন। একবার তোমার সাথে ওই 12 ভাতারিটা ছিল, ছোটবেলায় একদম হাতির মতো মোটা ছিল, যার কারণে আমি একে পরে দেখে চিনতে পারিনি। এখন একদম হিরো হয়ে গিয়েছে তাই। রমণী আর বাকিটা বলতে না দিয়ে আরজে তার মুখে হাঁস রেখে তাকে থামিয়ে দিল। নিজের দন্তপাটি পিষে বলে, তোমার সাহস তো কম না, তুমি আমার সামনে আরেকজনকে হিরো বলো? আরজে নিজের রাগটাকে গিলে নিল। সে এই মেয়ের সাথে রাখতে চায় না, কিন্তু মেয়েটা অলওয়েজ উঁচু পাল্টা একটা কথা বলবে তাকে। ঠিক তাকে ছেড়ে ফের বলে, যাই হোক, ওকে আমি ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম। আচ্ছা আপনি সেই যে এসপি কে ধাক্কা মেরে পুকুরে ফেলে দিয়েছেন জানেন? তারপর এসপির কি অবস্থা হয়ে? রমণীর বাক্যখানা শ্রবণেন্দ্রিয় হওয়ার মাত্র আর যে ভীষণ রাগী হলো। সে রমণীর চিবুক চেপে ধরে হিসিসি আওড়ায়। বাহ, আমি চকোলেট দিয়েছিলাম সেটা ভুলে গিয়েছো, কিন্তু ওই 12 ভাতারিকে ধাক্কা মেরেছি ওটা ভালোই মনে রেখেছো। মনে রাখবো না মানে? ও আমার ওয়ান অ্যান্ড অনলি বেস্ট বিট। ব্যাস, রমণীর এই কথাটাই আর্যের সব বাজ ভেঙে দিল। বউ তার, অথচ তাকে মনে না রেখে অন্য আরেকজনকে মনে রেখেছে। এমনিতেই তো সব ভুলে যায়, কিন্তু যখনই প্রসঙ্গ আসে ওই 12 ভাতারির, তাহলে এই মেয়ে যেটা ভুলে যায় সেটাও মনে পড়ে যায়। তাই রমণীর আর বাকিটা বলার আগেই আর্যে আকৃত হলো তার গোলাপি অধর যুগল। এদিকে রমণী 2 হাত দিয়ে ছিল, তাকে সরাতে পারছে না। কিয়ৎক্ষণ পর আর্যে তাকে ছাড়াতেই সানা হাঁপড়ের মতো শ্বাস টেনে নিয়ে তাকে কিছু বলার আগে আর্যে তার মুখ চেপে ধরে বলে, ইউ নো হোয়াট, এখন আমি তোমাকে মনে করার প্রসেসিং শেখাবো, যাতে তোমার মন মস্তিষ্ক সব জায়গা থেকে ওই 12 ভাতারি ডিলিট হয়ে শুধু এই রণবীর মনে থাকে। আর্যের বাক্যখানা শ্রবণেন্দ্রিয় হতে এই মুহূর্তে সানা বোঝা যায় আর্যে কোন প্রসেসিং এর কথা বলছে। সাথে সাথেই তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে 2 হাত শক্ত করে রেলিং ধরে বলে, আরে আরে, আমার মনে পড়েছে আপনি কোন কালারের থালা নিয়ে এসেছেন সেটাও মনে পড়ে গেছে। আর্য তার কোমর টেনে ধরে বলে, এখন আর মনে করেও লাভ নেই। সত্যি বলছি, আপনি কোন রবিবারে গিয়েছেন সেটাও মনে পড়েছে। এখন মনে পড়লেও লাভ নেই, তুমি টাইম আউট হয়ে গিয়েছো। আরে আমি এখনো মাঠেই নামিনি। কিসের টাইম আউট? ইন্টারভিউতেই আউট তুমি, এখন শুধু আমি মানি না এই আউট। দেখুন ঠিক হবে না কিন্তু। আর্যে তার হাত ছুটি একটানে তাকে কোলে নিয়ে বলে, আমি তোমার সাথে এখন ঠিক কিছু করবো না। আর্যে তাকে রুমে নিয়ে দরজা বন্ধ করে দিল, কিন্তু রমণী এখনো তাকে গালি দিয়ে চলেছে। কুত্তা, আপনাকে আমি মেরে ফেলবো। মারামারি পরে হবে, আগে খেলা হবে। আমি খেলবো না। তুমি খেলবে না, তোমার জামাই খেলবে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যাটা হয়ে ওঠে কোমলময়। কাঁচ আর সিট বেল্টের বিশাল কাঠামোর ভেতরে মানুষের ঢল, ক্যামেরার ফ্ল্যাশ, সব মিলিয়ে এক অস্থির পরিবেশ। এই কোলাহলের কেন্দ্রবিন্দু আকর্ষণ হলো আর্যে। টার্মিনালের বাইরে থেকে ভেতর পর্যন্ত চারিদিকে আর্যের ফ্যানদের ফের, কারো হাতে পোস্টার, কারো গলায় চিৎকার, কারো চোখে উন্মাদনা। নিরাপত্তার বেষ্টনী ভেদ করে সেই মানুষের কঞ্চ ঝুঁকে পড়েছে ভেতরে। আর্যে হাঁটছে ধীর পায়ে, তার এক হাত শক্ত করে মুঠোবন্দি সানার হাত। সঙ্গে আছে শুটিং টিম, ক্যামেরাম্যান, সহকারী, প্রোডাকশন স্টাফ, চারিপাশে নিরাপত্তার বেষ্টনী। তাদের থেকে কিছুটা দূরত্বে রেখে সরহাদ দাঁড়িয়ে, চশমার আড়ালে চোখের আগুনে ঢাকা, মুখে অভিজাত নির্লিপ্ততা। তার সঙ্গে তার লোকজন, তারাও আলাদা প্রাইভেট জেটেই যাবে। টার্মিনালের ভেতরে প্রবেশ করতেই পরিবেশ বদলে যায়, ভিড় কমে, শব্দে চাপা পড়ে। আর্যে ও সারাদ মুখোমুখি দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য সময় থমকে যায়। চারিপাশে মানুষ, চলমান ট্রলি, ঘোষণা, সব যেন পেছনে সরে যায়।
দুজনে একে অন্যের দিকে তাকায় অগ্নিঝরা দৃষ্টিতে, কিন্তু আর যে পাশে দাঁড়ানো রমণীর দিকে তাদের দিকে খেয়াল নেই। সে তাকিয়ে আছে ভিআইপি এরিয়ার দিকে, যেখানে দেখা যাচ্ছে এসপি সানি তাকে হাত নাড়িয়ে কিছু একটা বোঝাতে বোঝাতে রুমের দিকে যাচ্ছে। মুহূর্তেই তা যা বোঝা বুঝে যায়। সে আরজে থেকে নিজের হাত ছুটিয়ে নেয়, ওয়াশরুমে কথা বলে আরজে কাইলিনকে তার পেছনে পাছায়। প্রথম নীরবতা ভেঙে আরজে শক্ত কঞ্চে বাক্য ছুড়ে, নিজের চোখ সামলে রাখো, নেক্সট টাইম ওর দিকে এই চোখে তাকাবি না। কোন চোখে? সারাতের এমন হেয়ালিপনা সহ্য হলো না আরজের, তাই নিজের দন্ত চেপে আওড়ায়। ইউ ফাকিং বিস্ট। ঠিক তখনই বাইরে কাচের দেয়ালের উপরে সাইরেন ক্ষীণ শব্দ। কয়েক সেকেন্ডের মধ্যেই টার্মিনালের সামনে থামে সিআইডির গাড়ি। দরজা খুলে নামেন তালহা আদিল। তার পোশাক নিখুঁত, চোখে পেশাদারিত্ব, শীতলতা। তার সঙ্গে আবু ও দিহান। তারা টার্মিনালের ভেতরে ঢুকতেই অনেকের মুখে হাসি মিলিয়ে যায়। ক্যামেরা নামতে শুরু করে, কথাবার্তা থেমে আসে। তালহা সোজা এগিয়ে আসছে আরজে আর সারহাদের সামনে। Mr. RJ and Mr. Sarhad, you both are under arrest. বিমানবন্দরে ভিআইপি করিডোরে ধরে সানা দুই হাত পা নাড়িয়ে নেচে নেচে যাচ্ছে। ছোচে তা চড়া হাসি আর মুখকে বলছে পয়সা পয়সা। এই বলে এসে উঁচু ঘুরতে নজরে আসে কাইলেন। মুহূর্তে সানা হাসি গায়েব, সাথে মুখের শব্দটাও উঁচে গেল। পয়সা নট পার্টনার। কাইলেন নিজে সাদা ছকছকে দন্ত পাচি বের করে হাত নাড়িয়ে বলে উঠছে, হাই ম্যাম, ওইদিকে ওয়াশরুম। বাই, ওইদিকে বিজনেস রুম। কাইলিনের কপালে ভাঁজ পড়ে, বুঝলো না সে সানার কথা। বিজনেস রুম? সানা মনে মনে আরজেকে হাজারটা গালি দিল। এই লোকের জন্য সে ঠিকমতো বিজনেসটাও করতে পারবে না। উফ, এগিয়ে গেল কালিনের দিকে। শুনুন, এখন যা পাওয়া যাবে তার 90% আমার, 10% আপনার। শর্ত একটাই, রণবীরকে বলা যাবে না। সরি ম্যাম, আমি এমনটা করতে পারবো না। আচ্ছা, আপনি কার কথা শোনেন? বসের কথা। আপনার বস কার কথা শোনে? আপনার কথা? তাহলে আপনি কার কথা শোনেন? আপনার কথা। গুড, লেটস গো। এদিকে কালিন হতভম্ব হয়ে দাঁড়িয়ে, সে কথার তালে পড়ে কি বলে ফেলেছে বুঝে উঠতে সানার পেছন পেছন যায়। ম্যাম দাঁড়ান ম্যাম। কে শোনে কার কথা? সানা চলে গেল। সানিতাও এসপির ভিআইপি রুমের সামনে। রুমের ভেতরে তারা দুজন আর সানা দরজা একটু ফাঁক করে উকিঝুঁকি দিয়ে দেখছে, কিন্তু কিছুটা দেখা যাচ্ছে না। ম্যাম আমরা এখানে কেন? বিজনেস করতে। কিসের বিজনেস ম্যাম? লুটের বিজনেস। কিন্তু ম্যাম। আরে মে না করে, আরে ম্যামে না করে দাঁড়িয়ে থাকুন। সানা ভালো করে আড়ি পেতে একদম কান লাগিয়ে। এদিকে সানিতা ভীষণ বিরক্ত, কারণ এসপি কখন থেকে শুধু তার বাবার বদনামি করে চলেছে। এসপি আবার বলে, শোন, কোনো মতেই তুই তোর বাপের কথা শুনবি না, বুঝতে পেরেছিস? তোর বাপ সামনে বললে পিছনে যাবি, হাতে বললে পা দিয়ে খাবি, লেফটে বললে রাইটে যাবি, ডেতে বললে নাইটে ঘুমাবি। ধুর, ওই কটকটির প্রভাব আমিও কবিতা বলা শুরু করে দিয়েছি। মোট কথা, তোর বাপের কোনো কথাই শুনবি না। হ্যাঁ হ্যাঁ, তুমি কখন থেকে এটাই বলে যাচ্ছ। দিনরাত 24 ঘন্টা শুধু পাপা পিছনে পড়ে থাকো। আর তোর বাপ 24 ঘন্টা আমার পিছনে পড়ে থাকে, ওইটা কি? তুমি কি এগুলো বলার জন্য আমাকে ডেকেছো? এই বলে রমণী গাল ফুলে চলে যাওয়ার জন্য উদ্যত হতে এসপি তাকে হাত ধরে আটকে দিল। চেনে নিয়ে এলো নিজের কাছে। সানিতার বেবি হেয়ারগুলোকে কানের পেছনে গুজে কঞ্চ খাতে নামিয়ে আওড়ায়। আমি কল দিলে সাথে সাথে কল ধরবি। আর ম্যাডাম নিজেকে তৈরি করে রাখুন, ইন্ডিয়া থেকে ফিরেই আপনাকে মিস ফারুকি থেকে মিসেস চৌধুরী বানানো হবে। লজ্জাপতি পাতা নেয় নিয়ে গেল সপ্তদশে। লজ্জায় আরক্তিম হয়ে উঠেছে ফর্সা গালতোচা। অবশেষে তার 2 বছরের স্বপ্ন সত্যি হতে চলেছে। রমণীকে এতটা লজ্জা পেতে দেখে এসপি যেন ঘুরেই চলে যাচ্ছে ধীরে ধীরে। সে তার মুখ এগিয়ে নিয়ে সানিতার অধরের দিকে। এদিকে কাইলিন কখন থেকে সানাকে বলেই চলেছে, ম্যাম ওটা। এবার রমণী রাগ সপ্ত আকাশে। 2 হাতে ধরে রাখা দরজার হ্যান্ডেল ছেড়ে দিতে সম্পূর্ণ দরজা খুলে যায়। কি ম্যা করছেন কখন থেকে? সামনে কিসিং সিন চলছে, ফোকাস ইন দেয়ার। ওইদিকে দরজা খোলার সাথে সাথে সানিতা এসপিকে 2 হাতে ধাক্কা মেরে 10 হাত দূরে চলে গেল। আর এসপি তাতে দাঁত খিচিয়ে সানার দিকে তাকিয়ে, সানার সামনে তাকিয়ে একটা ক্যাবলাকান্ত হাসি দিয়ে বলে, কিপ গোয়িং, জাস্ট থিঙ্ক আই অ্যাম নট হিয়ার।
আই এম ফিনিশ। গাধি, ওটা ফিনিশ না, ভ্যানিশ হবে। হ্যাঁ, ওই একটা হবে আর কি। নাও লাইটস ক্যামেরা অ্যাকশন। কিন্তু এটা মনে করিস না আমি কিছু দেখেছি, আমি কিছুই দেখি নাই। তোরা যে বড়দের কাজ কারবার করতে গেছোস, দেখলেও বিশ্বাস কর একমাত্র মামা ছাড়া আর কাউকে কিছুই বলবো না। এসপি নিষ্প্রভ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, এই জামাই বউয়ের জন্য তার সংসার আর হবে না। বাসর তো দূরেই থাক, ততক্ষণে সানিতা উঠাও। এসপি সানিতার দিকে তাকিয়ে ডিরেক্ট প্রশ্ন করে, কত লাগবে সেটা বল। রমণীর মুখে হাসি টেনে এগিয়ে এসে 2 হাতে 10 আঙুল দেখিয়ে বলে, এই তো 5,000 দে, দেখি 4-5 দিন মুখ বন্ধ থাকে কিনা। এসপি তার দিকে বিমূর্তভাবে তাকিয়ে দিয়ে দিল 5,000। রমণী সেগুলোকে হাত দিয়ে বাতাস করতে করতে আওড়ায়, এইভাবেই মাঝে মাঝে চিপা চাপায় কাম সারবি আর আমার বিজনেসের পথ খুলবি। আমি 2 দিনে করোড়পতি হয়ে যাব। আমার মতো অবলা মানুষ লুট না করে জাউরাকে লুট কর, পরদিনই তুই কারোর প্রতি। রমণী নাক ছিটকানোর মতো তার কথা উড়িয়ে দিল। সানা সহজ রাস্তায় চলে না। একদিন মানুষ লুটে লুটে আমি হব লুটেরা করোড়পতি। তারপর চাইনিজ বুকে নাম থাকবে আমার লুটেরা আম্বানি। এসপি হাত দিয়ে নিজের কপালে চাপড়ে বলে, আরে তুই স্বপ্ন দেখবি কি, একে তো নিজের শব্দ ঠিক কর। চাইনিজ না, গিনেস ওয়ার্ল্ড বুক। হ্যাঁ, ওই একটাই নাম লিখলেই হবে। তুই ভাব 5,000-এ 5 দিন মুখ সিল। তারপর মসজিদের মাইক নিয়ে বের হব আমি। বাক্যখানা শ্রবণ হতে এসপির চোখ কপালে। তোর মতো বন্ধু শত্রুরাও না হোক। হ্যাঁ শোন, তোরই থাক, না হলে বাংলাদেশে মানুষ কম, লুটেরা বেশি হয়ে যাবে। তুই কিছু ভুল বলিসনি। সানা, কান্ট বি মিস্টেক। ধুর, এটা হবে। এবার হ্যাঁ, ওই একটা হলে হবে আর কি, এত বলতে হবে না। তুই মামার কথা ভাব আর আমার টাকার কথা। এই কথা বলে সে বেরোতে যাবে, কাইলিন তার পথ আটকে দাঁড়ায়। ম্যাম, এখান থেকে আপনি ডিরেক্ট প্রাইভেট জেটে যাবেন। কেন? রণবীর বস একটু পরে আসবে। সানা কথা বাড়ালো না, চলে গেল কাইলিনের সাথে। আর যে কাইলিনকে মেসেজ করে আগেই বলে দিয়েছে সানা যেন এদিকে না আসে। এদিকে বিমানবন্দরে তখন অদ্ভুত এক অস্থিরতা ডুবে। ইমিগ্রেশনের স্বচ্ছ কাচের ওপাশে নিরাপত্তা বাহিনীর চোখে কঠোর সতর্কতা। তারা কোনোভাবেই প্রেস, মিডিয়া বা ফ্যানদের ভেতরে যেতে দেয়নি, কিন্তু এতে ভিড় দমানো গেলেও আওয়াজ দমানো যায়নি। আরজের ফ্যানরা রীতিমতো হইচই লাগিয়ে দিয়েছে, কিন্তু এত সব কিছুর ছিটাফোটাও 2 মানবের চেহারায় দেখা গেল না। তারা স্বাভাবিকভাবে দাঁড়িয়ে। তালহার পাশে দাঁড়িয়ে থাকা আরজি ছোটির কোণে হালকা এক চিলতে হাসি টেনে তালহার দিকে তাকিয়ে অনাসে ভঙ্গিতে বলে, বাহ, ফ্লাইটের আগেই সারপ্রাইজ। তবে আপনার জন্য সারপ্রাইজ আছে। তালহা কপাল কুঁচকে তাকায়। সে বুঝতে পারেনি আরজের সারপ্রাইজের মানে। হঠাৎ তার কানে আসে বিকট বিস্ফোরণের শব্দ, বুম বুম। পরপর 2টা সিআইডির সাদা এসইউভি গাড়ি মুহূর্তের মধ্যে আগুনের গোলায় পরিণত হয়। বিকট শব্দে কেঁপে উঠছে বিমানবন্দরের কাজ। ধোঁয়ার ঘন দেয়াল ঢেকে ফেলে পুরো ড্রপ অফ জোন। মুহূর্তের মধ্যেই সবাই চারিদিকে ভুলে নিজেদের জীবন নিয়ে পালাতে শুরু করে। মানুষের চিৎকার, দৌড়ঝাঁপ, ভাঙা কাজ সব মিলিয়ে এক মুহূর্তে পরিস্থিতি পাল্টে যায়। আর যে নিজের ঘাড়ের মটকা দুটো ডানে বামে ফুটিয়ে এক চিলতে বিরক্তির ভঙ্গিতে তালহার দিকে তাকায়। সুপারস্টার আর যে নতুন গাড়ি ছাড়া যাবে না, তাড়াতাড়ি করুন অফিসার, আমি বইয়ের থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারি না। এই কথাটা সারহাতের দিকে তাকিয়ে বলে। সারহাত তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকায়, আর যে আর একবারও পেছনে না তাকিয়ে ভিআইপি কেবিনের দিকে হেঁটে যায়। চারিপাশে তখন মানুষ নিজের জীবন বাঁচাতে ছুটছে, পুলিশ, যাত্রী, কর্মী সবাই। কেবল তালহা দাঁড়িয়ে আছে চোখে আগুন নিয়ে। সে খুব ভালো করে বুঝতে পারছে এটা এদের কাজ। সারহাত ধীরে তালহার হাতে ধরা হ্যান্ডক্রাফের দিকে তাকিয়ে ঝঞ্ঝা গলায় বলে, পকেটে ঢুকিয়ে না রাখলে বাতাসে ময়লা পড়ে যাবে অফিসার। এই কথা বলে সেও ভিআইপি রুমের দিকে হাঁটা দেয়। ভিআইপি রুমের 2টো বিশাল ইতালিয়ান লেদারের সোফার পাশাপাশি বসে সারহাত আর আছে। সামনে মার্বেলের টেবিলের উপরে দাঁড়িয়ে তালহা, চোখে তীক্ষ্ণতা, চোখ শক্ত। সারহাতের প্রথমে পায়ের উপর পা তুলে বসে, আর যে একবার তার দিকে তাকায়, তারপর কিছু একটা ভেবে সোজা তালহার সামনে টেবিলের ওপরই 2টো পা তুলে বসে পড়ে। এই দৃশ্য দেখে সারহাত নাক মুখ কুচকে তার দিকে তাকায়। ওর মতো কাউকে সানাম।
সারাদের মুখে সানার এমন নাম শুনতে আর যে শান্ত মস্তিষ্ক যেন দাউ দাউ করে চলে উঠল। মস্তিষ্ক মুহূর্তেই তাকে বাক্য সম্পূর্ণ করতে না দিয়ে তার কলার টেনে ধরে টান দিয়ে নিচে দন্তপাটির চেপে হুঙ্কার ছড়ে। কুত্তার বাচ্চা, আরেকবার আমার ওয়াইফকে এই নামে ডাকলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তালহার আর সহ্য হলো না। সারহাদ প্রত্যুত্তর করার আগেই সে দুজনের সামনে গিয়ে গলা শক্ত করে বলে, আপনারা আইনের লোকের সামনে বসে আছেন, এমন বেয়াদবি করলে আরো মামলা ঠুকে দেব। সারা টান মেরে ছাড়িয়ে নিল নিজেকে আর যে সোফায় বসে পড়ে। ভালো হতো তোদের দুই ভাইকে আমি আগেই মেরে দিতাম। একটাকে ওই দিন না বাঁচাতাম, আরেকটাকে আর একটু জোরে ধাক্কা মেরে পুকুরের মাঝখানে ফেলে দিতাম, ব্যাস কাহিনী খতম। বেঁচে গিয়ে দুটোই আমার বইয়ের পেছনে পড়ে আছে, শালা একটা বেস্টি হয়ে আর একটা উষ্টাকে। তোর বীরপ্রাণী তালহা সহ আশেপাশে সবাই শুনতে পাচ্ছে। সামনে থাকা তালহা ভীষণ বিরক্ত এদের আচরণে। আমি আপনাদের লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। তার কথা তোয়াক্কা না করে আর যে তালহার চোখে চোখ রেখে ধীরে পকেট থেকে বের করে ছোট্ট একটা ওয়াইনের বোতল সে তালহার চোখের সামনে ঝকঝক করে অর্ধেক বোতল গলায় ঢালে। একই সাথে সারহাদ তার কোটের ভেতর থেকে বের করে সিগার বক্স, সেখান থেকে একটা ছোটে নিয়ে ধীরে ধীরে টান দেয়। ধোঁয়াটা তালহার মুখের সামনে ছড়িয়ে পড়ে। তালহার চোখে আগুন জ্বলে ওঠে, কিন্তু সে নিজেকে সামলে নেয়, কারণ সে জানে এরা কোন লেভেলের প্লেয়ার। ওই দিনের পর সে গভীরভাবে এদের ব্যাপারে স্টাডি করেছে। এখন অপেক্ষা শুধু গাড়ি আসলেই এদের হাজতে পড়বে। আর যে আগে সিগারেট খেত, কিন্তু একদিন ছানা তার রুমে এসে সিগারেটের হালকা গন্ধ পেয়ে সেই নাক ছিটকেই চলে যায়। তারপর থেকে আর যে আর সিগারেট ছুঁয়েও দেখেনি। এদিকে তালহার পেছনে দাঁড়িয়ে থাকা দিহান আর আবু দুজনে বিস্মিত চাউনিতে তাকিয়ে আরজের দিকে। কিছুক্ষণ পর দিহান ফিসফিস করে আবুর কানে কানে বলে, স্যার এটাই সুযোগ, আরাজের সাথে একটা সেলফি নেন, না হয় ভাবি ওই দিনের মতে আবার আপনাকে ছাড়বে না। আবু অস্বস্তিতে একবার তালহার দিকে তাকায়। সে কিছু বলতে চায়, পারে না। তার বউ আরজের বড় ফ্যান, আর ওই দিন সে কিভাবে জেনে গিয়েছে বুড়োতে আরজ এসেছে। তার জন্য 2 ঘন্টা তাকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে। কেন সে আরজের সাথে সেলফি নেয়নি? শেষমেশ সাহস করে আরজের দিকে তাকিয়ে বলে, স্যার যদি একটা সেলফি। এই বলে তালহার দিকে তাকাতেই তার গলা থেমে যায়। আরজে সব বুঝে হেসে উঠছে। সেখান থেকে হাত নাড়িয়ে বলে, সেলফি লাগবে? আজ ফ্রিতে দিচ্ছি, আসুন। আবু উচ্ছ্বাসে এক পা এগোয়, আবার তালহার দৃষ্টি থেকে থেমে যায়। আজে এটা বুঝে ঠোঁট কামড়ে হেসে নিজে উঠে আসে, আবুর পাশে দাঁড়িয়ে সেলফি তোলে। ধন্যবাদ স্যার, জেলে গেলে আপনার সাথে আরও সেলফি তুলব। এই কথা শেষ হওয়ার আগে আরজে ছট করে আবুর হাত থেকে মোবাইলটি কেড়ে নেয়। একে একে সব ছবি ডিলিট করে। তারপর ফোনটা ফিরিয়ে দিয়ে আবুর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এক শব্দ না বলে আবার সে জায়গায় গিয়ে বসে পড়ে। এদিকে আপু চোয়াল ঝুলে যাওয়ার অবস্থা। পাশে দাঁড়ানো দিয়ান শব্দ করে হেসে দিল। তালহা তাদের দিকে ঘটমট দৃষ্টি নিক্ষেপ করতে দুজনেই চুপসে যায়। বিমানবন্দরের সামনে এসে একের পর এক কালো রঙের সরকারি প্রাডো থামে। নম্বর প্লেটে দেখে বোঝা যাচ্ছে ডিআইজি লেখা। ভিআইপি কক্ষের দরজা খুলে তিনি প্রায় হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে পড়েন। চোখে কড়া কর্তৃত্ব, কঞ্চে প্রশাসনিক অহংকার। তাকে দেখা মাত্র তালহা সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। তার 2 পাশে থাকা আবু ও দিহানও সম্মানের ভঙ্গিতে স্যালুট দেয়। কিন্তু সামনে আর যে বসে আগের মতো পাঁচ টেবিলের ওপর সারহাদও নড়েচড়ে বসে না। তাদের চোখে কোনো ভীতি নেই, বরং আছে বিরক্তি। ডিআইজি খালিকুজ্জামান এক পলক তাদের দিকে দেখে তালহার দিকে তাকিয়ে বলে, এরা দুজন অ্যারেস্ট করার মতো প্রমাণ আছে? তালহা যেন এই প্রশ্নটির জন্যই অপেক্ষাই করছিল। দ্রুত নিজের পকেট থেকে ফোন বের করে বলে, জি স্যার, কাল রাতের ভিডিও, আরজে আর সারহাদ দুজনেই খুন করেছে। ডিআইজি ভিডিও অন করতেই স্ক্রিনে ভেসে ওঠে রাতের অন্ধকার, গুলি, রক্ত আর নির্লিপ্ত দুটো মুখ। ডিআইজি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলো। শেষ হলে ধীরে ফোনটা নামান। এক মুহূর্ত চুপ থেকে জিজ্ঞেস করেন, এর আর কোনো কপি আছে? না স্যার, একটাই। ডিআইজি কিছু না বলে ফোনটা নিজের হাতে নেন। তারপর নিঃশব্দে এটা ডিলিট করে ফোনটা তালহার হাতে ধরিয়ে দিয়ে ঠান্ডা গলায় বললেন, তাহলে তো এটাই আর নেই। তালহার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তার শব্দগুলো যেন কণ্ঠনালীতে আটকে আসছে। ডিআইজি এবার আরজের দিকে ঘুরে দাঁড়ায়। তার কণ্ঠের সুর হঠাৎ বদলে যায়, কঠোরতা গলে গিয়ে তৈরি হয় এক ধরনের তোষামত।
স্যার, এয়ারপোর্টে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, আমি দেখছি সব ঠিক হয়ে যাবে। তিনি প্রায় নতজন ভঙ্গিতে আর্যের পাশে দাঁড়ান। সারহাত হালকা হাসে। তালহার চোখে তখনও অপমানের আগুন। আর্যে ধীর পা নামায়, দাঁড়ায়। সে ডিআইজির দিকে একবারও না তাকে সোজা চলে যায় তালহার সামনে। হঠাৎ করেই সে তালহার কলার ঠিক করে ঠান্ডা স্বরে পুলি হাওড়ায়। আমি চাইলে ওই সময়ে আপনাকে বুঝিয়ে দিতে পারতাম, ক্ষমতা যার হাতে সিস্টেম তার হাতেই। আইন তো কাগজে থাকে, বাস্তবে নয়। তালহা পরাজিত সিংহের ন্যায় তাকিয়ে। নেক্সট টাইম আপনার অফিসারদের বলবেন ঝোপঝাড়ের পেছনে লুকোতে। আর আপনার অফিসের ল্যাপটপে যে বাকি কপিগুলো ছিল, আপনি কষ্ট করার আগে আমি হ্যাক করে নিয়েছি। তারপরে জোরে সারহাতকে শোনানোর জন্য বলে, দেখুন অফিসার, বইয়ের চুমুর অভাবে কেমন শুকিয়ে গেছে আমার চেহারা। বিয়ে করে আমার পেছনে না লেগে বইয়ের পেছনে লাগুন, দিন শেষে লাভ কিন্তু আপনার। এই বলে কাঁধে দুটো চাপড় মেরে চলে যায়। সারহাত নিজে দন্তপাটি পিষে তার দিকে গালি ছড়ে। শালা ফাকিং মনস্টার। ভিআইপি লাউঞ্জের ভেতরে ডিআইজি খালিকুজ্জামান ভুইয়া সোফায় বসে আছেন। তার সামনে দাঁড়িয়ে তালহা আদিল। তালহার হাত দুটো মুঠো করা, চোয়াল শক্ত, চোখে জমে থাকা আগুন আর অপমান সাথে তাও তাও করে জ্বলছে। স্যার, আজকে বুঝলাম এই দেশে অপরাধী ধরা পড়ে না কেন, ধরা পড়ে শুধু দুর্বলরা। তালহা, মাথা ঠান্ডা করো, সিস্টেম। ডিআইজি ধীরে মাথা তোলে তাকায়। হঠাৎ তালহা হেসে ওঠে তাচ্ছিলের হাসি। সিস্টেম? স্যার, সিস্টেম তো ওদের পকেটে। তালহার কণ্ঠ এবার ভারী করে ফের বলে, আমি ভিডিও এনেছি, খুনের প্রমাণ এনেছি, কিন্তু এক ক্লিকেই সব শেষ। সে এক পা এগিয়ে আসে, ডিআইজির সামনে দাঁড়িয়ে দাঁত খিচিয়ে নেয়। আইন যদি প্রমাণে না চলে, বরং পরিচয়ে চলে, তাহলে এই ব্যাজের দরকার কি? তুমি আবেগে কথা বলছো, সবাইকে এক পাল্লায় মাপা যায় না। কিন্তু পাল্লাটা যে আগেই বাঁকা স্যার। হঠাৎই তালহা নিজের বুকের দিকে হাত বাড়ায়। এই মুহূর্তে খুলে ফেলে ব্যাজ। ধাতব শব্দে ব্যাজটা টেবিলের উপর পড়ে। ধীরে ধীরে বন্দুক বের করে বন্দুকটা ব্যাজের উপর রাখে। এই দুটো জিনিস দিয়ে আমি কিছুই করতে পারলাম না। তালহা, এটা পাগলামি করছো, ক্যারিয়ার। আমি ক্যারিয়ারের জন্য এখানে আসিনি, অপরাধ দূর করতে এসেছি। এবার সিস্টেমের বাইরে থেকে লড়বো। দেশটা একদিনে বদলায় না, ভিতরে থেকে লড়াই করতে হয়। খালিকুজ্জামান তালহার কাঁধে হাত রেখে বলেন। তালহা ধীরে ধীরে সেই হাত সরিয়ে দেয়। ভেতরে থাকলে লড়াই হয় না স্যার, এখানে আপোষ করতে হয়। আর যে সারহাত জেতেনি, আজ আইন হেরেছে। এই বলে সে বেরিয়ে যায়। ডিআইজি খালিকুজ্জামান ভুইয়া দীর্ঘশ্বাস ফেলেন। তালহা নিঃসন্দেহে একজন ভালো অফিসার। তার পদত্যাগ পুরো ডিপার্টমেন্টের জন্য অনেক বড় একটা লস। কিন্তু তিনি কি করবেন? তার হাত পা বাঁধা। রিয়ানা তড়িঘড়ি করে ভেতরে প্রবেশ করে। তার আজকেও দেরি হয়ে গিয়েছে। যেহেতু সে মানুষের সাথে মিশতে পারে না, তাই নিজের দিকটা সবটাই একাই সামলায়। হঠাৎ সে কারোর সাথে ধাক্কাই খায়। নিচের দিকে তাকে দেখে হাঁটতে গিয়ে। সরি। এই বলে সে সামনে তাকাতে দেখে স্ক্রুয়ের পোশাক পরা ব্যক্তি, কিন্তু চেহারার ক্যাপ দিয়ে ঢাকা। সামনে মানব তাকে হাত দিয়ে ইটস ওকে বলে সামনে যাওয়ার আগে রিয়ানা তাকে থামিয়ে দেয়। লিসন, তুমি শুটিং টিমের মেম্বার। সামনে মানব মাথা নাড়ি হ্যাঁ বোঝায়। তাহলে ওইদিকে কোথায় যাচ্ছ? ওই প্লেনে শুধু ভাইয়া আর ভাবি যাবে, তোমাদের প্লেন ওদিকে। সামনে মানব কিছু না বলে শুটিং প্লেনের দিকে চলে যায়। মাস্কের নিচে তার নীল চোখ চলে উঠছে। কালকের গুলি খাওয়ার হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে নেয়। মুহূর্তেই সেখানে রক্তাক্ত হয়ে পড়ে। রিয়ানা এক পলক তাকায়, সে সারহাদের জেডের দিকে চলে যায়। আয়ান হাসি মুখে তার দিকে এগিয়ে এসে তার হাত থেকে লাগেজ নিয়ে উঠে পড়ে জেডে। আর যে প্রাইভেট জেটের ভেতর বসে আছে সানা। বাইরে রানওয়ে, কোলাহল, সাইরেন, মানুষের দৌড়, সব যেন এই ধাতব দেয়ালের বাইরে আটকে আছে। সানা জানালার পাশে বসে কানে হেডফোন গুছে। হঠাৎই তার সামনে এসে দাঁড়ায় আছে। রমণী চোখ তুলে একবার তার দিকে তাকায়। সে কিছু বুঝে ওঠার আগেই আর যে ঝুঁকে তার অধরে একটা শুকনো চুমুক খেয়ে রেখে তাকে টান দিয়ে কোলে তুলে নিয়ে বসে পড়ে। কয়েক পলকে রমণীর সাথে কি হয়ে গেল তার কিছুই বুঝে আসলোই না। সে হায় হায় করে তাকিয়ে রইল সামনে মানবের দিকে। আর যে তার গাল দুটো চেনে ধরে বলে, You are my only peace, my love. রমণী ঝাড়া মেরে তার হাত সরিয়ে দেয়। ওই সিআইডি অফিসার আপনাকে কেন নিয়ে গিয়েছে? কি?
রমণীর মুখে হঠাৎ এমন প্রশ্ন শুনে এক মুহূর্তের জন্য থমকে যায় বিপরীত পাশের মানব। সানা কালিনের সাথে আসার সময় আরজেকে তালহার সাথে যেতে দেখেছে। অন্যদিকে আরজে মনে মনে ভাবছে সানার কিছু সন্দেহ হয়নি তো, কিন্তু মুখে ফুটে অন্য কথা। ট্রাফিক রুলস ভাঙার কারণে, ওই বাইকারের কারণে। আমি তো লাইফে 1000বার ট্রাফিক রুলস ভেঙেছি, কই আমার জন্য তো কেউ আসেনি। যারা সুপারস্টার তাদের জন্য সিআইডি আসে, সাধারণ মানুষদের জন্য আসে না। রমণী তার কথা শ্রবণেন্দ্রিয় হতেই সে তেসরা চোখে তাকে অবলোকন করে। আপনি কি আমাকে সামহাউ সাধারণ মানুষ ভাবছেন? নো ওয়াইফে, ইউ কান্ট ইমাজিন হাউ স্পেশাল ইউ আর টু মি। সত্যি? আর যে কোনো প্রত্যুত্তর না করে তাকে নিজের বুকের সাথে চেপে ধরে, সিটে মাথা এলিয়ে দিয়ে মনে মনে আওড়ায়। You are not weak. The world is cruel. And as long as I'm alive, the cruelty will never reach you. প্রায় 7 ঘন্টার জার্নি শেষ করে পুরো শুটিং টিম রাত 9টার দিকে পৌঁছে যায় ভারতের রাজস্থানে। যেহেতু আজের মুভি ড্রিম অফ লিবার্টি ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে রচিত, তাই তার জন্য সিলেক্ট করা হয়েছে রাজস্থানের উমেদ ভবন প্যালেসকে। রাতের অন্ধকারেও দূর থেকে ঝলমল করছে প্যালেসটি, এমন মনে হচ্ছে বালুকা পাথরের রাজ্যে একখণ্ড আলো। যোধপুরের উঁচু ভূমিতে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ যেন গোটা শহরের উপর নীরব প্রহরীর মতো নজর রাখছে। সোনালি বেলে পাথরের বিশাল কাঠামো রাতের কৃত্রিম আলোয় ঝলমল করছে। প্রাসাদের গম্বুজগুলো আকাশের দিকে উঠে গেছে দৃঢ় ভঙ্গিতে। দীর্ঘ সিঁড়িপথ, অসীম প্রাঙ্গণ আর দেয়ালে খোদাই করা রাজপুত বীরত্ব, যুদ্ধ, প্রেম আর আত্মসম্মানের গল্প সব মিলিয়ে উমেদ ভবন প্যালেসটি অনন্য হয়ে দাঁড়িয়ে আছে। প্রাসাদের একাংশ জুড়ে আছে রিসর্ট, যেটাকে সম্পূর্ণ বুক করা হয়েছে শ্যুটের জন্য। প্রাসাদের পেছনে ধীরে ধীরে শুরু হয় ঘন জঙ্গল, গাছের গভীরতা এতটা যেখানে দিনের আলো ছুঁতে পারে না। এই জঙ্গলে বিভিন্ন আদিবাসীদের বাস, যারা আধুনিক সভ্যতা থেকে অনেক দূরে। মাঝে মাঝে তাদের ঢোল আর বাঁশির সুর বাতাসে ভেসে এসে প্রাসাদের দেয়ালে ধাক্কাও খায়। ঠিক এই সময়ই প্রাসাদের সামনে এসে থামে প্রথমে আরজের বডিগার্ডদের গাড়ি, তারপর স্টার কাস্ট শুটিং ভ্যান, চকচকে কালো রঙের। ভ্যানের দরজা খুলতে প্রথমে নামে আরজে, তার ঠিক পেছনে নামে সানা। আরজে এক হাতে সানার হাত ধরে সামনে এগোয়। কিছু দূরে একটা গাড়ি এসে থামে। সারহাত নিজে ড্রাইভিং সিটে, তার চোখ বরাবরের মতো ঠান্ডা ও তীক্ষ্ণ। পাশে বসা এসপি চোখে মুখে ক্ষোভ। তাদের পেছনে পরপর এসে থামে কতগুলো গাড়ি। শুটিং টিম ব্যস্ত হয়ে পড়ে, ক্যামেরা নামানো হচ্ছে, লোকেশন মার্ক করা হচ্ছে। উমেদ ভবন প্যালেস আবারও নতুন এক নাটকের মঞ্চ হতে চলেছে। রিসোর্টের সামনে আগে থেকেই ইবনের গাড়ি দাঁড়িয়ে। এখানে আজের ভ্যান থেকে শুরু করে সব কিছু সে আগে থেকে ঠিক করে রেখে দিয়েছে নিজে, এবং তাদের আসার অপেক্ষায়। সাথে মনে মনে বকে চলেছে নিজেকে, কেন সে কারো ব্যাপারে খোঁজ খবর নেওয়া ছাড়া এভাবে দুর্বল হয়ে পড়ল। সে আরজে ও সানার বিয়ের ব্যাপারে সব জানার পর থেকে গিল্টি ফিল করছে। নিজের কাছেই যেন নিজেকে ছোট মনে হচ্ছে তার। কিভাবে সে অন্যের বিবাহিত স্ত্রীর দিকে না আর ভাবতে পারছে না সে। আমারই বা কি দোষ? মিস ঝাঁসির রানী নো, মিসেস জাওয়ানকে দেখে কোনোভাবেই বিবাহিত বলে মনে হয়নি। ভালো হয়েছে আমি ওনাকে কিছু বলিনি, বললে এখন লজ্জায় ওনার সামনেই যেতে পারতাম না। আর ওই আর যে একবার বললেই তো হতো শি ইজ মাই ওয়াইফ। না, সাইকো একটা, আমার অর্ধেক বিজনেস শেষ করে দিয়েছে। তার ভাবনা ছিঁড়ে কানে আসে গাড়ির চারের শব্দ। সে হাসি মুখে এগিয়ে যায় তাদের ওয়েলকাম করার জন্য। এদিকে পুরো শুটিং টিমকে ওয়েলকাম করার জন্য রিসর্টের দরজায় দাঁড়িয়ে আছে সকল স্টাফরা, সাথে তাদের ম্যানেজার মেয়ে ইবেলিনা সিদ্দিকি। আর যে জ্যাককে আগে পাঠিয়েছে সেখানে চেক করতে সব ঠিক আছে কিনা। জ্যাক এগিয়ে যায় ইবলিনার দিকে। আপনি ম্যানেজার? ইবেলিনা ইয়াহ বলে তার দিকে তাকায়। ব্যাস, ওর চোখ আটকে গেল জ্যাকে। সে হাঁ করে তাকে আছে দিন দুনিয়া ভুলে। তার 22 বছরের জীবনে সে এত হ্যান্ডসাম কাউকে দেখেনি, দেখবেই বা কী করে। ছোটবেলা থেকে তার জীবন আটকে গিয়েছে এই প্যালেসে।
বংশানুক্রমে তাদের পরিবারকে এই প্যালেসে দেখাশোনা করতে হয়, কিন্তু সামনের মানব এতক্ষণে ভীষণ বিরক্ত হয়ে গিয়েছে। 4-5 বার এই মেয়েকে ডাকার পরও কোনো জবাব আসছে না। হে স্টুপিড গার্ল, গিভ মি দ্য কি। তার গর্জনে ইভেলিনার মতিভ্রম ছুটে যায়, বোকার মতো প্রশ্ন করেই বসে। কিসের কি? এবার রাগে জ্যাকের সমস্ত বাঁধ ভেঙে গেল। সে পেছন থেকে বন্দুক বের করার আগে কায়লেন তাকে আটকে ধরে। হোয়াটস রং উইথ ব্রো? রমণীদের সাথে একটু সুন্দর করে। জ্যাকের চোখ গোড়ানিতে কায়লিনের কথা থেমে গেল। সামনে তাকিয়ে মুখে হাসি টেনে বলে, আসলে রুমের চাবিগুলো লাগবে। ও আই এম সো সরি, নিন। ইভেলিনা চাবি দিতে জ্যাক এক টানে নিয়ে থুপথাপ পা ফেলে চলে যায়। পেছনে কাইলিন ইভেলিনাকে সরি বলে চলে যায়। রমণী এক দৃষ্টিতে জ্যাকে যাওয়ার দিকে তাকে উচ্ছ্বাস ভরা কঞ্চে বলে, लीना लीना इवेलिना तू तो गया। এই বলে সামনে তাকাতে রমণী পিলে চমকেছে, কেননা সামনে সানা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। হঠাৎ সানা হেসে দিল শব্দ করে, তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওকে লিনা লিনা ইবেলিনা, হাই দিস ইজ সানা। এভেলিনা একগাল হেসে তার সাথে হাত মিলিয়ে সেও হেসে দেয়। এভাবেই চলতে থাকে তাদের হাসি পালাক্রমে। এদিকে আর যে রিয়ানার সাথে কথা বলছে, কানে থাকা কমিউনিকেটর অন্য প্রান্ত থেকে আসে জ্যাকের কণ্ঠস্বর। বস, এভরিথিং ইজ ক্লিয়ার। সে ওকে বলে পাশ ফিরতেই দেখে সানা নেই। মুহূর্তেই তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। এই মেয়েটা গেল কই? এখানে তো ছিল। সে হাত ছেড়েছে 2 মিনিটও হয়েছে কিনা সন্দেহ। তার মধ্যে কোথায় চলে গেল? চারদিক তাকাতেই নজরে আসে অদূরে দাঁড়িয়ে থাকা এসপিকে। এক দৌড়ে গিয়ে তার কলার টেনে ধরে। হঠাৎ এমন হতে এসপি নিজের চমকে উঠছে। শালা 12 ভাতারির বাচ্চা, আমার বউকে কোথায় নিয়ে গিয়েছিস? তাওবা তাওবা তাওবা, চাইলে তুই আমার পকেট থেকে শুরু করে সব চেক করতে পারিস। আমি তোর বউয়ের দিকে ফিরেও তাকাইনি। আর যে তাকে ছেড়ে চারিদিকে খোঁজা শুরু করে দিয়েছে। পেছনে এসপি বলে, কিরে, ভারত না আসতেই বউ হারিয়ে ফেললি? গিয়ে দেখ কোথায় আবার বসে কাকে লুট করছে। ভারতের সামনে তোর বউ বাংলাদেশের ইজ্জত রাখবে না। আর যে কোনো ধ্যান নেই তার কথায়। সে এক মনে খুঁজেই চলেছে। রিসোর্টে প্রবেশ করতে দুজনে পা থেমে যায় সামনের দৃশ্য দেখে, কেননা 2 রমণী এখনো হাঁ করে হেসেই চলেছে। জাউরা, আমি শুনেছি এই প্যালেস নাকি রাজপুতদের আত্মা ঘুরে বেড়ায়। আমার মনে হচ্ছে এটা তোর বউয়ের মধ্যে ঢুকে গেছে। তুই বললে আমি কবিরাজ ডাকতে পারি। শালা ওই কবিরাজকে তুই বিয়ে করে বসে থাক। এই বলে আজ যে ভারী ভারী কদম ফেলে এক টানে সানার হাত ছুটিয়ে তাকে কোলে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। এদিকে ইভলিনা হঠাৎ এমন হতে সে হাসি আটকে তাদের দিকে অবাক চোখে তাকায়। সানা সিঁড়ির মাথা থেকে তার দিকে হেসে আবারও বলে, লিনা লিনা ইবেলিনা দিস ইজ আমার জামাই। আর যে নিজের দন্ত পাটি পিষে হিসিস করে উঠছে। রুমে চলেন ম্যাডাম, কার জামাই আমি ভালো করে বোঝাচ্ছি। সানা তার কথার মানে বোঝা মাত্রই আবারও সেখান থেকে চিৎকার করে ওঠে, লিনা লিনা ইবেলিনা, এইটা আমার জামাই। হ্যাঁ, এখন বললেও তোমার মুক্তি নেই, আবারও তুমি টাইম আউট হয়ে গিয়েছো। পিছনে ইভেলিনা আবারও হেসে দেয়। এসপি এক পলক তাকায় তার দিকে, তাকিয়ে বলে হচ্ছে, হে উপরওয়ালা, এক পাগল কম ছিল নাকি যে এই পাগলের সাথে আরেক পাগলে দেখা হয়ে গেল? এখন কি হবে প্যালেসের? ডিনার শেষে আজে সানাকে রেখে চলে যায় মিটিংয়ে। সে বেরোতে সানা বহু কষ্টে খুঁজে বের করে ঈশানীর রুম। এসপির সাথে মিলে সানা লক্ষ্য করেছে কাল থেকে ঈশানী তাকে এড়িয়ে চলছে। তার পেছনে কাইলিন সাথে আরও 3 জন বডিগার্ড। আর যে সানার সাথে কোনো রিস্ক নিতে চায় না, তাই সব জায়গায় গার্ড সেট করে দিয়েছে। সানা দরজায় টোক্কা দিতে ঈশানী দরজা খুলে সানাকে দেখে চমকে উঠছে। সানা তাকে ধাক্কা মেরে সরিয়ে ভিতরে চলে যায়। পেছনে এসপিও ডিভানে আরাম করে বসে ঈশানীর দিকে হাঁক ছুড়ে, এইদিকে আয় কাল নাগিনি। ডাইনি, তুই এখানে কেন? কেননা তোর সাথে আমার বোঝাপড়া আছে। তাড়াতাড়ি ক্যালকুলেটর নিয়ে আয়। কিসের বোঝাপড়া? আমার কাছে কোনো ক্যালকুলেটর নেই। সানা টান দিয়ে তাকে সামনে বসিয়ে বলে, তুই ওই দিন আমাকে বাগানে দাঁড় করিয়ে স্বর্গে গেছিস কি? আর একটু হলে আমি তোর বিয়ে খাওয়ায় ছেড়া পটল তুলতে যেতাম। হ্যাঁ, আমি
ওই ভিতরে সানা তার তোতলানোর কথা থামিয়ে দিল হাত উঁচিয়ে। কালনাগিনীর বাচ্চা, তোর কি মনে হয় আমি ফ্রিতে দাঁড়িয়েছিলাম? আমি 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, মানে এখন প্রতি সেকেন্ডের জন্য 1 টাকা করে দিবি তুই। ঈশানী চোখ বড় বড় হয়ে গেল। প্রতি সেকেন্ড? হ্যাঁ, প্রতি সেকেন্ড। আই নো তুই অঙ্ক পারিস না, তাই আমি হিসাব করে দিচ্ছি। 1 ঘন্টায় 60 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড, মানে তুই 60 বার 60 যোগ করবি, সমান যত বেরোবে তুই দিবি, বুঝতে পেরেছিস? যোগ না করে 60 গুণ 60 করলেই তো হয়। বিপরীত পাশে রমণী সাফ সাফ না করে দিল তাতে। আমি বুঝি না নাকি তোর চালাকি? এইখানে শুধু 2টা 60, এতে টাকা কমে যাবে। তুই পাশাপাশি 60টা 60 বসিয়ে তারপরে যোগ করে আমাকে দিবি। কি? আমার কাছে এত টাকা নেই। আচ্ছা ঠিক আছে, আমার আবার মন বড়, তাই ভারতের জন্য কিস্তি চলছে। প্রতিদিন 2 মিনিটে, মানে 60 + 60 সমান 6060 দিবি। আমি তো জানি 60 যোগ 60 সমান সমান 120 হয়। হাত ঝাড়া মেরে উড়িয়ে দিল সানা তার কথা। আরে ওসব পুরনো দিনের নিয়ম, এখন নতুন যুগ চলছে, জেনজিদের যুগ। নতুন যুগ মানে পেছনে বসানো, আর বিয়োগ মানে নতুন যোগ মানে পেছনে বসানো, আর বিয়োগ মানে সামনে বসানো, বুঝতে পেরেছিস? যেহেতু আমার মন বড় তাই 60 টাকা মাফ, বাকিটা বের কর। ঈশানী সানার হিসাবের আগা মাথা বুঝলো না, উল্টো নিজের মাথা ঘুরাচ্ছে। সে নিজের পকেট থেকে টাকা বের করে এগিয়ে দিল সানার দিকে। সানা সেগুলো পকেটে ঢুকে আবারও বলে, দেখ তুই 2 মিনিটের টাকা দিয়েছিস, সেই মতে তোর বাকি 60 - 2 সমান 260 মিনিট। এগুলো কি সেকেন্ডে হিসাব করে দিয়ে যাবি? হিসাব ক্লিয়ার? ঈশানী মনে মনে হিসাব করে দেখলো সানার হিসাব মতে এত টাকা তার ব্যাংকেও নেই, তাই শক্ত কণ্ঠে শুধালো, আরে ইলন মাস্কের কাছেও তো এত টাকা নেই, তুই যত টাকা চেয়েছিস। করোড়পতি হব আমি, তাহলে টাকা ইলন মাস্কের কাছে কেন থাকবে? এদিকে 2 রমণীর কথা শুনে এসপি হাসতে হাসতে ডিভান থেকে পড়ে গেছে। ব্যথা পাওয়া জায়গা ডলে আবারও সে হাসতে থাকে। অন্যদিকে কাইলিনও দরজায় দাঁড়িয়ে তাদের হিসাব গুনে শুনে হাসতে হাসতে শেষ। সানা আবারও তার দিকে তাকিয়ে বলে, দেখ হিসাবে কোনো ঝামেলা আছে না। হিসাব একদম ক্লিয়ার? হ্যাঁ। তোর কোনো সন্দেহ আছে? না। ঠিক আছে, বাকিটা ভালো করে হিসাব করে আমার কাছে দিয়ে দিবি। এই বলে সে বেরিয়ে যায় ঈশানীর রুম থেকে। এদিকে ঈশানী 2 হাতে গোনা শুরু করে দিয়েছে, কিন্তু কিছুতে হিসেব মিলছে না। তার মাথায় কিছুই ঢুকছে না। না না, ওই ডাইনি কিভাবে হিসাব করছে? আমার তো কিছুই মিলছে না। কিন্তু হিসাব মিলুক আর না মিলুক, ওই ডাইনি আমার সব নিয়ে আমাকে ফকির করে দিয়েছে। সে নিজের হাত পা ঝাড়া মেরে চিৎকার করে ওঠে, ডাইনির বাচ্চা! এদিকে সানা আর এসপি বেরিয়ে করিডোর ধরে হাসতে হাসতে এগিয়ে যাচ্ছে। পেছনে কাইলিন মনে মনে বলছে, ম্যাম না জানি আবার কাকে লুট করে এসেছে। এসপি সানাকে বাবা দিয়ে বলে, এতটুকু বাহ বাহ কটকটি, তু চিজ বাড়ি হে মস্ত। বলে পিছনে ঘুরতে দেখে আর যে কেমন ঈগলের মতো তাকিয়ে আছে তার দিকে। মুহূর্তেই তার বুলি বদলে গেল। তু চিজ বাড়ি হে মস্ত মস্ত। মা জননী, আমার রুমটা জানি কোন দিকে? এই বলে সে দৌড়ে নিজের রুমে ঢুকে পড়ে। বুকে হাত দিয়ে বড় বড় শ্বাস ছেড়ে নেয়। ডেডলাইন থেকে ঠিক কতটুকু দূরত্বে ছিলাম, বেঁচে গিয়েছি। যাই, খুশদিলের মেয়েকে একটু জ্বালিয়ে আসি। এই বলে সে মোবাইল হাতে চলে যায় সানিতাকে কল করতে। আর সে রুমে ফিরে প্রায় মধ্যরাতের দিকে। মিটিং রুম থেকে সে এক পলক সানার দিকে তাকালো, যে নিজের ট্যাবে ভীষণ মনোযোগের সহিত ডিজাইনে ব্যস্ত। আর যে চলে গেল শাওয়ার নিতে। 8 ঘন্টা পর শাওয়ারের থেকে বেরিয়ে দেখে রমণী এখনো ট্যাব নিয়ে বসে আছে। বিষয়টা আর যে একটু ভালো লাগেনি। সে এসেছে অথচ রমণী একবারও তার দিকে কেন তাকায়নি। সে আরও 2 মিনিট সানার সামনে খুরখুর করলো, না সানা এখনো তার দিকে তাকাচ্ছে না। এদিকে সানা আর্যের কাণ্ডকীর্তি দেখে বহু কষ্টে হাসি চেপে রেখেছে। সে এতক্ষণ আর্যের জন্যই বসেছিল, কিন্তু
এই চা কোনো মতেই সামনে মানবকে বুঝতে দেওয়া যাবে না। এদিকে আর সহ্যই হলো না, এগিয়ে এসে সানার হাত থেকে একটা ট্যাপটা নিয়ে ডিভানে ফেলে দিল। রমণীকে কিছু বলার সুযোগ না দিয়ে তার হাত দুটো মুঠোবন্দি করে তার উপর সম্পূর্ণ ভার ছেড়ে চেপে ধরলো তাকে বিছানার সাথে। কি থেকে কি হয়ে গেল বিষয়টা ক্যাচ করতে রমণী 10 সেকেন্ড লাগলো। রণবীর লিভ মি, আমার এখনো অনেক কাজ বাকি। বিপরীত পাশের মানব কোনো প্রত্যুত্তর না করে ঝুঁকে তার গ্রীবায় জোরে দাঁত বসিয়ে দিল। হঠাৎ এমন হাওয়াতে রমণী ব্যথা কুকরি হচ্ছে। রণবীর, আই উইল কাট ইউর টিথ। কি? মুখ উঠিয়ে ফ্রিকুচকে তাকায় তার দিকে। সানা নিজে নাকের পাটাতন ফুলিয়ে প্রত্যুত্তর করে, কিছু না, সরেন, আমার কাজ আছে। একদম রিমেম্বার ইট ক্লিয়ারলি, আই এম মোর ইম্পর্ট্যান্ট দেন ইয়োর ওয়ার্ক। একদমই না। আরেকবার কামড় দেওয়ার জন্য উদ্যত হতেই সানা তড়িঘড়ি করে বলে হচ্ছে ওকে ওকে, কিন্তু মনে মনে বলে অন্য কথা। আজকে যদি তার হাত বন্দি না থাকতো তাহলে নিশ্চয়ই 2-4টা লাগিয়ে দিত এতক্ষণে। অন্যদিকে বিপরীত পাশের মানব তার ওকে বলাতে খুশি হয়ে আবার প্রশ্ন ছড়ে। ওয়াইফি, তুমি লাইফে সব থেকে বেশি কি চাও? সানা মুখ খুলে কিছু বলার পূর্বে তাকে থামে সতর্ক করে দিল। করোড়পতি এক সাইডে রেখে এবার বলো কি চাও? সাইডে থাকা করোড়পতি। পছন্দ হলো না রমণীর প্রতি উত্তর, তাই নিজের দাঁত খিচিয়ে নেয়। ওটাকে নিচে ফেলে তারপর বলো কি চাও? সানা বিরক্ত করার জন্য ফের বলে, নিচে থাকা করোড়পতি। এবার যেন তার মস্তিষ্ক আরো বেশি জ্বলে উঠল। তার দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, আরে ওটাকে দূরে ছুঁড়ে ফেলে এবার বলো কি চাও? মনে মনে ভাবছে এবার নিশ্চয়ই ওর ওয়াইফই তার নাম বলবে, কিন্তু তার মতিভ্রম ছুটে রমণী বলে, দূরে ছুঁড়ে ফেলে দেওয়া করোড়পতি। নিষ্প্রভ দৃষ্টিতে তাকায় তার দিকে। এই মেয়েকে সে কি করবে? কিছু একটা ভেবে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে কোমরে গুজে রাখা রিভলভারটা বের করে রমণীর মুখে ঘুরিয়ে বলে, এবার বলো কি চাও? সানা ভয় তো পেলই না, উল্টো নির্বিকার চিত্তেই বলে, আপনি গুলি চালাতে পারবেন আমাকে? হ্যাঁ। কিয়ৎক্ষণ স্তব্ধভাবে তাকে অবলোকন করে। মেয়েটা তার দুর্বলতা ভালোভাবে বুঝতে পেরে গেছে, তাই রিভলভারটা এক সাইডে রেখে বলে, হ্যাঁ এটা ঠিক, আমি তোমার কিছু করতে পারবো না, কিন্তু ওই 12 ভাতারির কি হবে? তার কথা শুনে সানা পিলে চমকে তার দিকে তাকায়। বাঁকা হেসে তার কামড় দেওয়া জায়গায় নাক ঘষে ফির বলে, তাড়াতাড়ি বলো আমাকে চাও, না হলে 12 ভাতারির টিকিট কনফার্ম। রমণীর থেকে কোনো প্রত্যুত্তর না আসাতে উঠে যজন উদ্যত হতে সানা তড়িঘড়ি করে বলে, হ্যাঁ আপনাকে চাই, আপনাকে চাই। মুখে আবারও হাসি ফুটে ওঠে। সে আবারও বলে, বলো রণবীর, আই লাভ ইউ। দেখুন, ব্ল্যাকমেল করে আমাকে বলতে পারবেন কিন্তু কিছু করতে পারবেন না। রমণীকে আর কিছু বলতে না দিয়ে আঁকড়ে ধরল তার গোলাপি অধৈর্য কল। কিয়ৎকাল পর তাকে ছেড়ে চোখে চোখ রেখে বলে, আমি জোর করে বলাতেও পারি, করাতেও পারি, জাস্ট আমি জোর করতে চাই না। এখন ঘুমাও। এই বলে রমণীর হাত ছেড়ে তাকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। এদিকে সানা হাত দিয়ে তাকে সরানোর চেষ্টায় বহু চেষ্টার পর না পেরে কটমট করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। অনেকক্ষণ পরও চোখে ঘুম ধরা দিল না। তার মাথায় ঘুরছে একসাথে রুডিন, মিসেস আয়শা ও তার মা। শেষমেশ বিরক্ত হয়ে মাথা তুলে সানার দিকে তাকে নরম সুরে আওড়ায়, ইউ নো হোয়াট মাই লাভ, আজ পর্যন্ত আমার মাথায় কেউ হাত বুলিয়ে দেয়নি, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও। শুনেছি এতে নাকি তাড়াতাড়ি ঘুম চলে আসে। কেন? আপনার মা? জন্ম দিলেই মা হওয়া যায় না, সত্যিকারের মা হতে মমতা লাগে। তার কথা কেটে তাচ্ছিল হেসে আওড়ায়। এই বলে সে রমণীর গ্রীবায় মুখ গুজে দিল। কথা কেন জানি সানার হৃদয় গিয়ে বিঁধল। সে ধীরে ধীরে নিজের হাতখানা বাড়িয়ে দিল। চুলের ফাঁক গলিয়ে রমণীর আঙুলে বিচরণ করতেই লাগলো। ছোটে হাসি ফুটে ওঠে, সাথে আবেশে ঘুম জড়িয়ে আসে চোখে। এদিকে নিস্তলায় সবাই ঘুমে বিভোর। ঠিক এমন সময়
কোনায় একটা রুমে আলো এখনো জ্বলছে, ভেতরে নীল চোখগুলো জ্বলজ্বল করছে। সামনে রিসোর্ট থেকে শুরু করে প্যালেস সব জায়গায় নীল নকশা, আর্যের প্রতিটি জায়গায় তার গার্ড বসিয়ে রেখেছে। হঠাৎ ঝংকার তুলে তার মুঠোফোন খানিক বেজে ওঠে, স্ক্রিনে ভেসে উঠছে আঁকা। ফোন উঠাতেই অন্য পাশ থেকে আসে কারো উদ্বেগ কণ্ঠস্বর। রুডি, বি কেয়ারফুল, ওই আরজেই কিন্তু প্লাগ হান্টার। কি আর যে ব্ল্যাক হান্টার? ডোন্ট ওয়ারি আকা, আমি অলরেডি সব সেট করে নিয়েছি। ওমেদ ভবন প্যালেসের উপর প্রত্যুষে সোনালি রোদ ধীরে ধীরে দখল করে নিচ্ছে। প্রথমে ছুঁয়ে যায় দূরের বালিয়াড়ি, তারপর প্রাসাদের গম্বুজ, সবশেষে আর্যের রুমের ব্যালকনির রেলিং। হালকা শীতল বাতাসে ভেসে বেড়াচ্ছে মরুভূমির শুষ্ক বালির গন্ধ, সাথে দূরে ময়ূরের ডাক ভেসে আসছে, আর পেছনে জঙ্গলের দিক থেকে এক অচেনা নিস্তব্ধতা। সানা ব্যালকনিতে দাঁড়িয়ে এগুলো দেখছে। সে হাঁটতে যেতে চেয়েছিল, কিন্তু আজ তাকে যেতে দেয়নি। সে নাকি সময় করে নিয়ে যাবে। কোমরে জড়ানো আর্যের দুই হাত তাও শক্ত করে বাঁধা। আর্যের চিবুকে ছেকিয়ে রেখেছে রমণীর কাঁধে। তার গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে রমণীর অঙ্গে। তারপর আর্যে খুব আলগোছে সানার গিবায় নাক ঘষে। এদিকে সানা এক মনে তাকিয়ে আছে প্রাসাদের বাগানের ঠিক পেছনে, সবুজে মোড়া সেই জঙ্গল। সানা সেদিকে তাকিয়ে আওড়ায়, রানভীর। বিপরীত পাশের মানব গম্ভীর স্বরে প্রত্যুত্তর করে, এই জঙ্গলে কি আছে? আর যে এক পলক জঙ্গলটার দিকে তাকায়। সানা, আদিবাসীরা আছে। আচ্ছা, তাহলে আমি একদিন গিয়ে ওদের হাই হ্যালো বলে আসব। ওরা মানুষ কেকো। এক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। কি? वक्त अस्तगफिरुल्लाह, इनसे मेरा दोबारा कभी मुलाकात ना हो। আর যে সানাকে আরো কাছে টেনে নেয়। ভয় পেয়েছো? ভয়? সানার ডিকশনারিতে ভয়ের কোনো শব্দ নেই। আমি তো আদিবাসীদের কথা চিন্তা করে যাচ্ছি না। ওরা আমাকে দেখে জঙ্গল ছেড়ে পালিয়ে না যায়। আর যে কিছু না বলে হঠাৎই ঝুঁকে পড়ে। সানা কিছু বুঝে ওঠার আগে তার অধর চলে যায় আর্যের দখলে। কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পরে আর্য তাকে ছেড়ে তার ঠোঁটে স্লাইড করে। আসল ভিটামিন ডি তো এখানে, আর আমি দাঁড়িয়ে আছি রোদের অপেক্ষায়। রমণী তাকে ধাক্কা মেরে সরিয়ে চলে গেল ভিতরে। আর্যের অগোচরে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে, এক চিলতে মুচকি হাসে। আজও নিজের চুল ব্যাকব্রাশ করে তার পিছনে চলে আসে। প্যালেসের নিচতলায় ডাইনিং স্পেসটা আধ খোলা। এদিকে বিশাল খিলওয়ালা জানালা, যেখান দিয়ে সকালবেলার আলো ঢুকে পড়ছে অবাধে। ছাদের দিকে তাকালে চোখে পড়ে রাজস্থানী কারুকাজ, খোদাই করা কাঠের বিম, তার ফাঁকে ফাঁকে ঝুলছে জারবাতির মতো আলো। আধুনিক নকশায় মেঝেতে পালিশ করা মার্বেল, প্রতিটি টেবিলের উপর সাদা লিলেন, তার উপর মাটি রঙের ম্যাট। বাতাসে ভেসে বেড়াচ্ছে মশলার হালকা ঘ্রাণ, ঘি, জিরে, এলাচ, তার সঙ্গে পশ্চিমা খাবারের মাখনের সুবাস। এক পাশে তৈরি হচ্ছে রাজস্থানী ঐতিহ্যবাহী খাবার, জাল বাটি চুরমা, কের সাংরি, গরম গরম রুটি। আরেক পাশে সম্পূর্ণ কন্টিনেন্টাল সেট আপ, ব্রেড, চিজ, ফল, জুস। সেই ডাইনিং এরিয়ায় একটা চেয়ারে বসে জ্যাক ইভলিনা দূর দাঁড়িয়ে কখন থেকে লক্ষ্য করে যাচ্ছে তাকে, কিন্তু কালকে ধমকের জন্য কাছে যাওয়ার সাহস হচ্ছে না। কিয়ৎকাল ভেবে এক কাপ কফি ও খাজা পেস্ট্রি নিয়ে নিজ হাতে বানিয়ে চিপে চিপে চলে যায়। এদিকে জ্যাক ল্যাপটপে রুডি ও সামিরার ব্যাপারে রিসার্চ করছে, কিন্তু অদ্ভুতভাবে সামিরার ব্যাপারে কোনো কিছুই মিলছে না। শুধু একটা জায়গায় সামিরার ব্যাপারে আছে, তাও সামান্য। আর যদি রুডি বেঁচেও যায় আরজের হাত থেকে, তাহলে সে কোথায়? এই দুদিনে আরজে দুবাইয়ের প্রতিটি মাফিয়া গ্যাংয়ের খোঁজ নিয়েছে, কিন্তু কোনো খবর মেলেনি। এমন সময় কেউ তার সামনে এসে দাঁড়ায়। ইভলিন কফির কাপ নামানোর আগে স্ন্যাক্সের প্লেটটা রাখে, এটা রাজস্থানের নিয়ম। জ্যাক এক পলক বিরক্তি মাখা দৃষ্টি নিক্ষেপ করে, তারপর আবারও নিজের কাজে মনোনিবেশ করে। এই মেয়েটা কালকে আসার পর থেকে তার পেছনে পড়ে আছে। ইভলিনা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে নীরবতা ভেঙে বলে, ইউ নো মিস্টার ফরেনার, এখানকার কফি সবচেয়ে বেস্ট,
সাথে খাজা পেস্ট্রি তো কথাই নেই। আবার তা যদি হয় আমার হাতের বানানো তাহলে তো লাজবাব। আপনি একবার টেস্ট করে দেখুন, 1000 বার চাইবেন। ये इवेलिना का पक्का बात है और ना आप हमारे नाम बदल दीजिएगा। একটু লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলে, और आपकी पसंद की नाम रख देना। সে এক মনে এটা সেটা বলেই চলেছে, কিন্তু বিপরীত পাশের মানব থেকে কোনো সারা শব্দই আসলো না। এবার জ্যাক সত্যি সত্যি অনেক বেশি বিরক্ত হচ্ছে এই মেয়ের বকবকানিতে, তাই উঠে দাঁড়িয়ে যায়। ইউ স্টুপিড গার্ল। আর কিছু বলার পূর্বে নজরে আসে সানা পেছনে দাঁড়িয়ে। সে এতক্ষণ দূরে দাঁড়িয়ে থেকে এদের স্টোরি দেখছিল। কালকে এভেলিনাকে দেখে সে বুঝে গেছে তার মনে জ্যাকের জন্য ফুল ফুটেছে, কিন্তু জ্যাক রেগে যাওয়াতে তাড়াতাড়ি এগিয়ে আসে। জ্যাক সানার দিকে তাকিয়ে নিজের রাগটা গিলে নিল, কেননা সানার সামনে চিৎকার করলে আর যে তাকে আস্ত রাখবে না। সানা পেছন থেকে বলেছে,